বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, করোনা নিয়ে নতুন করে কিছু বলবার নেই। গোটা পৃথিবীকে অস্থির করে উদ্বেগে ফেলে দিয়ে এবং এক ধরনের বড় উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। এবং এর চাইতে বড় অনিশ্চয়তায় পৃথিবী স্মরণকালের ইতিহাসে আর কখনো পড়েছে কিনা সেটি বলা দুরূহ। এবং স্পর্শ করেছে বাংলাদেশকেও। গতকালও বাংলাদেশে নতুন করে 3 জন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে, সেটি IEDCR পক্ষ থেকে বলা হয়েছে। এবং বাংলাদেশে যদিও আমরা জানি 21 তারিখে উপনির্বাচন হয়েছে 3টে, কিন্তু 29 তারিখের যে নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন সহ, সেগুলোকে স্থগিত করেছে নির্বাচনের দিনই নির্বাচন কমিশন। SSC পরীক্ষা হবার কথা ছিল, সেটিকেও স্থগিত করা হয়েছে ইতিমধ্যেই। এবং প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে খাদ্যের যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে, কাজেই কেউ যেন খাদ্য মজুদ না করেন। এবং সেই আহ্বানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন সুপার মার্কেট এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলো, হোটেল রেস্টুরেন্ট, এগুলো বন্ধ করে দেবার ঘোষণা দেওয়া হয়েছে গতকালকে। সব মিলিয়ে এখন পর্যন্ত যদিও বাংলাদেশে মৃতের সংখ্যা মাত্র 2, কিন্তু পৃথিবীর অনেক প্রান্তেই মৃতের সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে ইটালির কথা আমরা বলতে পারি, যেখানকার পরিস্থিতি এখন পর্যন্ত ভয়াবহ। এবং ইটালিতে বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ রয়েছে যে প্রচুর বাংলাদেশি সেখানে কর্মরত, এবং যারা ফেরত এসছেন এবং করোনায় আক্রান্ত, তাদেরও কেউ কেউ ইটালি থেকে ফেরত আসা। যাই হোক, আজকে এই করোনার পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এবং এর প্রভাব আমাদের সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে, নানান ক্ষেত্রে বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার 3 জন অতিথি রয়েছেন। আমার টেবিলের একেবারে বাম প্রান্তে বসা আছেন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন। আমাদের সঙ্গে ইটালি থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এবং পলিসি অ্যানালিস্ট নিকোলো আন্দ্রিউলা। এবং আমার ডান পাশে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। আপনাদের 3 জনকে স্বাগত। নিকোলো, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Thank you very much for having me here, Zillo. ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাইব যে আসলে করোনা পরিস্থিতিটা কি বাংলাদেশের, এবং এক ধরনের বিশ্বাসযোগ্যতার ঘাটতি রয়েছে। আপনি জানেন, আস্থার সংকট আমাদের রাষ্ট্রে সমাজে রয়েছে। সে কারণেই যে যা বলা হচ্ছে, অনেকেই মনে করছেন যে সেখানে কিছু কিছু হয়তো গোপন করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে আতঙ্ক ছড়াতে না, আবার কেউ কেউ মনে করেন যে আতঙ্কটা না থাকলে যে পরামর্শ আপনারা দিচ্ছেন কোয়ারেন্টাইনের, সতর্ক থাকা, সজাগ থাকা, সেটি আবার অনেকে মানছেন না, কারণ এক ধরনের শৃঙ্খলা বোধের অভাব আমাদের নিজেদের মধ্যে রয়েছে। কিছু কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমি নির্বাচনের কথা বললাম, যদিও এর মধ্যেই জোর করে একটি নির্বাচন করা হয়েছে। তারপরে SSC পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও কোথাও লকডাউন করবার কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে পরিস্থিতি শুনতে চাই যে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়েছে এবং কোথায় যাচ্ছে, এবং সেই সঙ্গে যদি পৃথিবীর বাস্তবতাটাও খানিকটা আপনি আলোচনার মধ্যে নিয়ে আসেন। ধন্যবাদ। বাংলাদেশে আমরা বিদেশ ফেরত করোনা আক্রান্ত দেশ থেকে যারা এসছেন তাদের মধ্যেই প্রথম দিকে, এখনও তাদের মধ্য থেকেই আমরা করোনা শনাক্ত রোগী পাচ্ছি এবং তাদের পরিবারবর্গের কাছ থেকে আমরা রোগ পাচ্ছি। এর বাইরে খুব একটা পাইনি। একজনের বিষয়ে ইতিহাস নেওয়াটা শেষ হয়নি, কাজে বলতে পারবো যে করোনা আক্রান্ত দেশ থেকে যারা এসছে এবং তাদের পরিবারের মধ্যেই রোগটা এখনও সীমিত আছে। তবে যদি আমরা এখনই সবাই সতর্ক হয়ে খুব বড় পদক্ষেপ নিতে না পারি সবাই মিলে, তাহলে এই রোগটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ার আছে। যখন হয়তো আমরা এমন জায়গায় রোগী পাবো যার ইতিহাস ঘাটলে হয়তো পাওয়া যাবে না যে তার সাথে বিদেশ ফেরত করোনা আক্রান্ত কোনো লোকের সংযোগ আছে, অর্থাৎ এটি ছড়িয়ে পড়া। সেই ছড়িয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। এখন প্রতিদিনই রোগী পাচ্ছি, এবং সেই রোগীর কাছ থেকে যদি এটা রোগটা ছড়ায়, একজনের কাছ থেকে 3 জন, 3 জনের কাছ থেকে 9 জন, 9 জনের কাছ থেকে 27 জন, এর মধ্যে কারো কারো রোগের লক্ষণ দেখা দেবে, কারো কারো রোগের লক্ষণ দেখা নাও দিতে পারে। কিন্তু এই রোগটা যদি আমাদের যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বলি, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন এবং একটু বেশি বয়সের, তাদের কাছে গেলে তাদের হাসপাতালে ভর্তি হতেই হবে এবং হাসপাতালে চিকিৎসা প্রয়োজন হবে। তখন হয়তো বোঝা যাবে যে রোগটা কতখানি ছড়িয়ে পড়েছে। কাজে তার আগে পর্যায়ে
আমরা সকল সরকারের সমগ্র অংশ, জনগণের সমগ্র অংশ, এখনও যেটা WHO সেক্রেটারি ডাইরেক্টর জেনারেল বলছে উইন্ডো অফ অপরচুনিটি, সেই সুযোগটা আছে এটাকে থমকে দেওয়ার, যে এখন যে গ্রাফটা উঁচু দিকে উঠছে সেটাকে ভোতা করে দেওয়ার, সেটাকে নামিয়ে দেওয়ার। আমরা খুবই প্রাথমিক সেদিক বলতে গেলে আমরা খুবই প্রথম পর্যায়ে আছি। আমরা সেই পর্যায়টাকে আমরা সবাই মিলে মোকাবেলা করলে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়াটা আমরা ঠেকিয়ে দেওয়া সক্ষম বলে আমি নিজে মনে করি। একটা আস্থার অভাব বলেছেন, হ্যাঁ, আমাদের মতো দেশের সরকারগুলোতে জনগণের সঙ্গে সরকারের এরকম একটা আস্থার সম্পর্ক থাকতে পারে রাজনৈতিক নানা কারণে বা আরেকটা বিষয় আছে, বাংলাদেশের যে জনস্বাস্থ্য কাঠামো, তারা শুধু স্বাস্থ্য কাঠামো বলতে আমাদের হাসপাতালগুলোকে বুঝিয়ে থাকেন কিংবা ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু বাংলাদেশে প্রথম দিন থেকেই বা ব্রিটিশ আমল থেকেই এখানে রোগতাত্ত্বিক সূত্র প্রয়োগ করে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, গুটি বসন্ত নিয়ন্ত্রণ, ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং স্বাধীন দেশে আমরা এই সমস্ত মহামারী নিয়ন্ত্রণে কাজ করেছি। আর IEDCR থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু এই কাজটা করে থাকে, টিকাদান কর্মসূচি করে থাকে। এটার সক্ষমতা এবং কার্যকারিতা আমি বলবো খুবই কার্যকরী, সেইটা কিন্তু পুরোপুরি কাজ করছে। এবং এই বিষয়টা তারা জানে না বলেই তাদের একটা আস্থার সংকট, যে হাসপাতালে তো বেড নেই, আমাদের ডাক্তারদের সুরক্ষা যন্ত্রপাতি কোথায়, এতগুলো মানুষ কোথায় বেড যাবে। যত বড় উন্নত দেশ হোক না কেন, যদি আমরা মহামারী নিয়ন্ত্রণটা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ঠেকিয়ে দিতে না পারি, হাসপাতালে 17 কোটি মানুষের জন্য বেড দেওয়া সম্ভব নয়, হাসপাতালে ইভেন 1 কোটি লোকের জন্য বেড দেওয়া সম্ভব নয়। এটা ঠেকিয়ে দিতে হবে আগেই। এবং পাবলিক হেলথ সিস্টেম, বাংলাদেশের জনস্বাস্থ্য সিস্টেম সেই কাজটি এখন করছে। যেখানে একজন রোগী পাওয়া যাচ্ছে, সেখানে ছুটে যাচ্ছে IEDCR থেকে, তাদের সংস্পর্শে কারা এসছে সেই তালিকা করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখছেন। বিভিন্ন স্বাস্থ্য বিভাগ ছাড়া অন্য বিভাগের সাথে যোগাযোগ করছেন। যেমন এই যে শিবচরে 4টা গ্রাম, আমরা লকডাউন বলি না, আমরা বলি হচ্ছে সামাজিক কোয়ারেন্টাইন। সেটা এই ঘটনার 7 দিন আগেই IEDCR এর যারা ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রামের গ্র্যাজুয়েট, বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা গ্র্যাজুয়েট হয়েছে, এরকম আমাদের কয়েক ডজন আছে। তারা গিয়ে যেভাবে রোগতাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেই কাজগুলো তারা করছে। এইটা যেমন মানুষ জানে না বলেই তারা অনাস্থায় ভুগছে যে এই কাজটা যাদের করার কথা। বাট একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আপনি হ্যাপি? আমি হ্যাপি, আমি সন্তুষ্ট হতে পারি না, কিন্তু কাজ করতে তারা করছে নিয়ম মাফিক, অতীতে সফল হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই মিলে কাজ, শুধু পাবলিক হেলথ এক্সপার্ট সবাই মিলে কাজ করলে এটাকে এখনো আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। Nicolo, can you hear me? Yes, I can. Okay. It's been almost 3 more months. The world is going through a severe crisis. I can say crazy time we're passing that originated from COVID-19. More than 164 countries got attacked by COVID-19, where few more countries are the cruel victim, and Italy is one of them. And we are very much worried about Italy because there are a lot of Bangladeshi peoples living in, working in Italy. Almost 55,000 people infected, and near about 5,000 people died so far. Moreover, it's the biggest shake on the world economy. Economists address it as an economic earthquake. What's your take on this, and what's the latest situation in Italy? So, as you said, it's a very tough situation in Italy as well as in the rest of the world. We unfortunately, at the moment, have the very sad record of almost 5,000 people who are dead for this disease. And at the moment, we have little but hopes for things to get better. What happened is that around 2 weeks ago, the government, somewhat early, and shut down the whole country little by little, imposing quarantine. And with a series of government decrees, which are day by day ever more stringent, the whole country is in full lockdown, and now only the essential services such as groceries or pharmacies are still open. The whole economy is almost paralyzed. It's been a bold decision by the government, but somehow we're betting everything on the fact we can somehow flatten the curve of contagion before our hospitals run out of intensive care units. That would be a disaster. As for the economic situation, yes, at least in Europe,
it's the worst thing that happened to our land and our economy after World War II. There is a report that COVID-19 affects around half of Italy's GDP, tax revenues and investment, and for 65% of its exports. And governments approved a package of 900 million, another 3.6 billion to support the country's overall economy. And the government intend to present a structural package of measures to relaunch investments in the country. Do you think these are proper initiatives to tackle crisis? Will they work? So the government so far has approved a package of, I'll give you the latest numbers I have, 25 billion euros. Okay, this is a fair amount, but we will go nowhere without Europe. That's why we're so shocked when Christine Lagarde, in the midst of the epidemic already happening in Italy, said, well, it's not ECB's job to close down the spreads. And this is why we were also so relieved when the Economic Commission somewhat corrected this view and saying that, again, we will do whatever it takes to keep Europe together and Italy alive. I do believe that with a coordinated response, we can overcome this crisis, especially if our citizens and our politicians understand how serious is the moment. Politicians all over Europe should understand the seriousness of the moments by shutting things down and imposing quarantine. What Boris Johnson did, especially a week ago or something, downplaying the epidemic and the risk and say, oh, we'll just prepare yourself for a few of your dear ones to die, was, I mean, not only humanly unacceptable, but also very, very short-sighted from a scientific point of view. What we hope is that the world will finally realize that Trump was not right when he said at the United Nations that the age of globalism was over and the age of patriotism was about to begin to cure the world illness. At the moment, we need international coordination. Italy needs it, and the world needs it as well. Let me give you just one example. We're still receiving a lot of aid from Russia, from China, and other countries in the world, and there are a few countries that have blocked medical supply and hoarding them in their own territory. I'm talking about Poland and Czech Republic at the moment. These are two countries where the government, instead of helping the Union having a coordinated response to the crisis and letting countries who are about to receive and have paid for this equipment to arrive in their countries where are most needed, they're just being selfish and hoarding stuff for themselves. We'll go nowhere like this. We need a stronger Europe and we need international coordination and cooperation. Okay, আপনারা কিছু জিজ্ঞেস করবেন? Nicolo, I'll come back to you again. Okay, stay with us. Mr. Nurul Kabir, Universal Declaration of Human Rights states under Article 25 বলা আছে যে everyone has the right to a standard of living adequate for the health and well-being of himself and of his family, including food, clothing, housing and medical care and necessary social services. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 18(1)তেও তাই বলা আছে যে রাষ্ট্র তার প্রাথমিক কর্তব্য হিসেবে পুষ্টির মাত্রা বৃদ্ধি, জনস্বাস্থ্যের উন্নতির বিষয়টি বিবেচনা করবে এবং সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়ে পরিবেশ সুরক্ষা, কর্মক্ষেত্র নিরাপত্তা, খাদ্য ঔষধের নিরাপত্তা প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব সরকারের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কতটা করবে আর নাগরিকদের দায়িত্ব কতটা? আপনি এই গোটা পরিস্থিতিটাকে কীভাবে দেখছেন? যদিও আমরা জানি যে এটি একটা স্বাস্থ্যগত সমস্যা, কিন্তু এই সমস্যা আসলে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, দীর্ঘদিনের চর্চা করা অভ্যাস, ধর্ম সব কিছুতেই নানাভাবে প্রভাবিত করছে, প্রতিটার সঙ্গে নানাভাবে এর কিছু ইতিবাচক দিকও আছে এবং নেতিবাচক দিক নিয়ে সবাই শঙ্কিত। ধন্যবাদ। এটা আমরা দুজনের কাছ থেকেই শুনলাম, দুজনেই বিশেষজ্ঞ এই বিষয়ে। অভিজ্ঞতার মধ্য দিয়ে আরেকজন আমাদের মুশতাক ভাই এই মুহূর্তে কর্মব্যস্ত রয়েছেন, তার এই যে মহামারী আকারে দেখা দিবার সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যথার্থই বলেছেন, এটা একটা হচ্ছে আপাতত স্বাস্থ্যগত দিক, বা তার অনেকগুলো ইমপ্লিকেশনস আমাদের সমাজ জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এগুলো আছে। আমি প্রথমে এইটা খুব কংক্রিটলি আমরা সাংবাদিক হিসাবে যে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করি
সেইখান থেকে আমরা একটা জিনিস বলতে চাই। প্রথমেই মুশতাক ভাই বিজ্ঞানী মানুষ, উনি যতক্ষণ পর্যন্ত না তার হাতে পরিষ্কারভাবে আসবে, ঠিকই বলেছেন যে একটা স্যাম্পল টেস্ট একটা করা হচ্ছে, একজন রোগী মারা গেছেন, একজন নাগরিক আমাদের, যার ব্যাপারে কথা উঠেছে, পত্রপত্রিকা এসছে যে উনি বিদেশ থেকে এসছেন এমন কোনো মানুষের সংস্পর্শে গেছেন কি যাননি। তার পরিবারের থেকে এবং তার আশপাশের লোকজন থেকে যিনি মৃত্যুবরণ করেছেন তার কাছ থেকে আমাদের তথ্য হচ্ছে যে গত কয়েক সপ্তাহের মধ্যে বিদেশ থেকে এসেছেন রোগাক্রান্ত হওয়ার সাসপেক্ট কিংবা রোগী কারোর সঙ্গে তিনি সম্পর্কে বা সংশ্লেষে আসবার কোনো সুযোগও তার ছিল না এবং তিনিও সেখানে যাননি। যদি এই কথাটা সত্য হয়, এটা আরও বৈজ্ঞানিক পরীক্ষার মধ্য দিয়ে বা হয়তো ভালো করে দেখা যাবে, তাহলে আমাদের অত্যন্ত উদ্বিগ্ন হবার কারণ আছে। অর্থাৎ এই রোগ যেভাবে ছড়ায়, প্রথমে অ্যাফেক্টেড থেকে যখন ব্যক্তি পর্যায় থেকে সমাজের স্তরে ছড়িয়ে যায়, যখন এফেক্টেড যদি আমরা ধরে নিই যে বিদেশ থেকে যারা এসেছিলেন তাদের কারো কাছ থেকে হচ্ছে, তাহলে যখনই দেখা গেল যে বিদেশে যাননি, বিদেশের সঙ্গে সংযুক্ত কোনো লোকের সঙ্গে তার হয়নি, তাহলে বুঝতে হবে কমিউনিটির মধ্যে, সমাজের মধ্যে ছড়ানোর পর্যায়ে এটা এসছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি করবে। এরকম একটা অবস্থায় সবচেয়ে বেশি যেটা দরকার, তথ্যের স্বচ্ছতা। আপনি একটা কথা তুলেছেন যে আস্থার সংকট সরকারের সঙ্গে আছে। তার সঙ্গে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে এবং জাতিসংঘের যে নানান প্রভিশনের মধ্যে যে সমস্ত কথা আছে, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এগুলোকে সিরিয়াসলি নেয় নাই। বাংলাদেশের সংবিধানে 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে স্বাধীনতার সংগ্রামের, স্বাধীনতার চেতনার, স্বাধীনতার যুদ্ধের প্রমিসেস, 5 ফান্ডামেন্টালস। মানে ওগুলোতে আপনি যেগুলো বললেন এগুলো স্পেসিফিক্যালি আছে। অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা এবং বাসস্থান, এটা বাংলাদেশ রাষ্ট্রের দিক থেকে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিত করা তার ঐতিহাসিক প্রমিসেস। সেটার ব্যাপারে তারা এগুলো কিছু করে না, সেটা আমরা আরেকদিন আলাপ করতে পারবো। তাহলে স্বাস্থ্যের ব্যাপারেও এরকম একটা দুর্যোগ যখন নেমে আসে, তখন সরকার যদি সবচেয়ে বেশি করে এগিয়ে না আসে, তাহলে সমাজের যেমন এগিয়ে আসা দরকার, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে সেটা অনেক বেশি করে, তার রিসোর্সেস সবসময় বেশি এগিয়ে আসা দরকার জনগণের সহযোগিতায়। যে আস্থার সংকট তৈরি হয়েছে তার জন্য তো জনগণের সন্দেহভাজন মন দায়ী নয়। আস্থার সংকট তৈরি হয়েছে কারণ বেশ কিছু মন্ত্রী এবং মন্ত্রী ছাড়াও আরও কিছু অত্যন্ত রাষ্ট্রীয় পদে গুরুত্বপূর্ণ কিছু লোকজন যে সমস্ত স্টেটমেন্ট গত 1 মাস ধরে দিয়েছেন, যখন 3 মাস আগে এই ঘটনা ঘটেছে, পৃথিবীতে প্রথম রিপোর্টেড হয়েছে, সপ্তাহখানেকের পর থেকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশন সেগুলো আপনার রিপোর্ট করা শুরু করেছে, বিপদ সম্পর্কে বলা শুরু করেছে। তখন আমরা মন্ত্রীদেরকে গুরুত্বপূর্ণ পদে আছেন অনেক দায়িত্বহীন মন্তব্য করতে শিখেছি। কেউ বলেছেন যে এইটাই তেমন কিছু নয়, জ্বর কাশির মতন, সামান্য ইনফ্লুয়েঞ্জার মতন। কেউ বলেছেন যে ইউরোপ আমেরিকার থেকে বেশি প্রস্তুতি বাংলাদেশের আছে। এর একটা মন্ত্রী যদি এই কথা বলেন যে ইউরোপ আমেরিকার থেকে বেশি প্রস্তুতি তাদের আছে, তাদের সরকারের, তাহলে মানুষ তো এটা নিয়ে সতর্ক থাকার কোনো দরকার। আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী গতকাল বলেছেন, দুদিন আগে, যে করোনার চেয়ে আমাদের শক্তি অনেক বেশি, তাদের শক্তি বেশি। এই যে এগুলো যে দায়িত্বহীন, এটা লাফাঙ্গা মার্কা কথাবার্তা, এগুলো বাংলাদেশে এই বিপজ্জনক জায়গায়, সচেতনতাহীনতার জায়গায় রেখে দেওয়ার জন্য একটা অবদান রেখেছে। তাদেরকে আসলে গ্রেফতার করা উচিত ছিল, কিংবা আইসিটি আইন যে তারা করেছে, এগুলি হচ্ছে যেটা মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করে, এটা একটা প্রভিশন আছে। তাদেরকে গ্রেফতার করলে সরকার বুঝাতে পারতো যে বিষয়টা অনেক বেশি জরুরি। আপনি সরকারের প্রায়োরিটিগুলির দিক থেকেও কিন্তু বোঝা যায় তারা কি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের চিফ বলেছে এই সময় নির্বাচন করলে ইভিএম প্রসেসের মধ্য দিয়ে নির্বাচন করলে সেটা ঝুঁকিপূর্ণ। চিফ ইলেকশন কমিশনার বলেছে যে এইটা একটা ছোটোখাটো জ্বর, এটা কোনো ব্যাপার না, এবং এই নির্বাচনটা জোর করে বাংলাদেশের মানুষের চৈতন্যের উপরে এবং এই যে ধানমন্ডি এলাকায় ওই কনস্টিটিউতে চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রের জন্য অর্থ ব্যয় করেছেন। এটা গণতন্ত্রের প্রতি অর্থ ব্যয় করেন নাই, ওরা খুব ভালো করে জানে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে বেশি লোকজন আসবে না। এই সরকার গণতন্ত্রের প্রতি তাদের অনাস্থা এত বেশি যে নির্বাচনে বেশি লোক আসবে না এরকম কোনো সুযোগ পেলেই তার অত্যন্ত খুশি হয়। তারা খুব ভালো করে বলছে এরকম পরিস্থিতির মধ্যে জনগণ আসবে না, সেই কারণে এবং তাদের প্রার্থীকে সহজে নির্বাচিত ঘোষণা করা যাবে, এরকম একটা পরিস্থিতিতেও যারা এই ক্ষমতার জন্য এই সমস্ত করে,
তাদের ব্যাপারে তো আস্থার সংকট তৈরি হবারই কথা। প্রশ্নটা হচ্ছে যে এরকম এখন কি অবস্থায়, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ওষুধ ইত্যাদি চিকিৎসার ব্যাপারে মুশতাক ভাই বলবেন। আমি সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস আপনার সামনে তুলে ধরতে চাই, যে আরও ইমপ্লিকেশনসের মধ্যে প্রধানমন্ত্রী বলছেন যথার্থভাবে তার আশ্বাস দেওয়ারই কথা যে খাদ্যবস্তুর খাদ্য সামগ্রী মজুদ আছে। বাস্তবে হচ্ছে ইতিমধ্যে গত কয়েকদিনের প্যানিকে বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনেক কিছু স্টক লোকেরা, বিশেষত ক্ষমতাসীন যারা, পয়সাওয়ালা লোক যারা, তারা এগুলো একটা হোর্ডিংয়ের পর্যায়ে চলে গেছে। তাদের বাড়ি বাড়ি বরং রেইড করলে তাদের বাড়ি থেকে যাদের 1 মাসের খাবারের পরিবর্তে 1 মাসের জিনিসের পরিবর্তে 3 মাস 6 মাস একটা পাওয়া যাবে। এইটা শেষ দিকে এসে গত কয়েকদিন ধরে সরকার একটা ইন্টারভেনশন করছে। ইন্টারভেনশনটা খুব ওয়েলকাম, কিন্তু এইটাকে যথার্থভাবে আপনার খাদ্যদ্রব্য জীবনযাত্রা স্বাভাবিক রাখবার জন্য, দ্রব্যমূল্য স্থির রাখবার জন্য এই বিপদের সময় আরও বেশি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেহেতু এইটা কন্টেজিয়াস রোগ, সংক্রামক, দেশের অর্থনীতির সঙ্গে জড়িত ভীষণভাবে যদি অনেক মিল ফ্যাক্টরি এগুলো আছে, এগুলির ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। ফ্যাক্টরি কি বন্ধ থাকবে? যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে এই শ্রমিকদের এই সময় বেঁচে থাকবার কি ব্যবস্থা থাকবে? ফ্যাক্টরি যদি বন্ধ না থাকে তাহলে হচ্ছে মালিকদের প্রয়োজনে, তাহলে তাদের চিকিৎসা এবং তাকে যাতে তার সে রোগাক্রান্ত না হয় তার জন্য কি পরিস্থিতি আছে, এগুলি প্রোটোকল তৈরি করে করে এনফোর্স করবার ব্যবস্থা করা দরকার। এটা হচ্ছে যে এই সমস্ত ধরেন সংঘবদ্ধ বড় বড় কারখানা আছে সেগুলির ব্যাপার হতে পারে। বা ঢাকা শহরের 50 ভাগের উপর বেশি মানুষ গরিব মানুষ বস্তিতে বসবাস করে, তার একটা বিরাট সংখ্যা। তাদের এক দিনে আনে দিন খেতে হয়। তারা যত সচেতন হলেও শহরে থাকবার কারণে, রাজধানী শহরে থাকবার কারণে তারা এক ধরনের সচেতনতা নানানভাবে কাজ করে, কারণ অনেক তথ্যের মধ্যে সে থাকে। কিন্তু যার প্রতিদিন রোজগার করতে হয়, সে ঝুঁকিপূর্ণ জীবন জেনেও তাকে রোজগার করা তার পথ কি? তাকে ঘরের মধ্যে রাখবার জন্য সেলফ কোয়ারেন্টাইন বলেন, হোম কোয়ারেন্টাইন বলেন, এটাকে বাস্তবায়ন করবার জন্য তার আর্থিক সহযোগিতা দরকার। যদি পুরো জাতিগোষ্ঠীকে আপনি বাঁচাতে চান এই সংক্রমণ থেকে, তাহলে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিকও কতগুলো দিক আছে। ধরুন যে ফ্যাক্টরি মালিককে, ধরুন গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ফ্যাক্টরি মালিককে হঠাৎ করে এই আন্তর্জাতিক দুর্যোগের কারণে আপনার ফ্যাক্টরি বন্ধ করবার সিদ্ধান্ত নিতে হচ্ছে, কিংবা তাকে বলছে সাপ্লাইটা বন্ধ করতে, কিংবা তাকে শিপমেন্ট করতে নিষেধ করছে, সেও অত্যন্ত ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ছে। সেইখানে তাদেরকে সরকারের সহযোগিতা করবার কি আছে? এবং যে বায়াররা তাদেরকে অর্ডার দিয়েছিল তারাই কতটুকু এই যে একটা আন্তর্জাতিক সোশিও ইকোনমিক সিস্টেমের মধ্যে, আন্তর্জাতিক বিপদের মধ্যে, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি সেটা নির্ধারণ করে, এবং গোষ্ঠীগতভাবে একই সঙ্গে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশনে যাওয়ার প্রক্রিয়াটা এখন থেকেই শুরু করা উচিত। চতুর্থত আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন আমরা ইতিমধ্যেই লক্ষণ দেখতে পাচ্ছি সরকারের সঙ্গে যোগ সাজসে বা সমঝোতার একটা চেষ্টা চলছে, যে বিত্তবান লোকেরা তাদের ব্যাংকের এই করোনা উপলক্ষে ঋণ রিশিডিউলিংয়ের কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণগ্রস্ত যারা, তাদের কি অবস্থা হবে? সেই সংখ্যা তো সংখ্যার দিক থেকে অনেক বেশি, কারণ বাংলাদেশে বিত্তবান লোকের সংখ্যা তো খুবই অল্প। তো সেই ক্ষেত্রে শুধু বিত্তবানদের কথা চিন্তা করলে হবে না, এই ক্ষুদ্র ঋণকে রিশিডিউল করা যায় কিনা, যারা এইগুলির দিনমজুর তাদের কি অবস্থা হবে, এগুলো একটা এই মুহূর্তে এই বিপদের মধ্যে একটা সামগ্রিক প্যাকেজ এবং প্রত্যেকটার জন্য একটা করে প্রোটোকল তৈরি করা সরকারের জন্য খুব দরকার। মিডিয়ার যেটুকু যেখান থেকে সহযোগিতা করা দরকার, মানুষকে সচেতন করবার জন্য দরকার। সবচেয়ে বড় কথা, দায়িত্বহীন মন্ত্রী এবং সচিব এদের হচ্ছে মুখ বন্ধ করা দরকার, কারণ তারা ইতিমধ্যেই মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদেরকে আর বিভ্রান্ত করার সুযোগ দেওয়া উচিত না। এবং আরেকটা কথা খুব বলা দরকার, স্বাস্থ্য সচিব, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, স্বাস্থ্য সচিব প্রেস কনফারেন্স করে বলেছিল যে প্রয়োজনীয় মাত্রায় কিট রয়েছে, প্রয়োজনীয় মাত্রায় ওষুধ বিশুধ আছে। আমরা তার 3 দিনের মধ্যে দেখেছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে তার এই যে ডাক্তার সাহেবরা যে এত ঝুঁকিপূর্ণ একটা চিকিৎসার মধ্যে তার রোগীর সংস্পর্শে গিয়ে চিকিৎসা দিবেন, তাদের জন্য যদি প্রোটেকশনের ব্যবস্থা না থাকে, তারা নিজেরাই যদি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যান, তাহলে কি করে হবে? তাহলে যেই দেশে নির্লজ্জের মতো মন্ত্রী এমপিরা বলে থাকে যে পৃথিবীতে এইরকম উন্নয়ন কোথাও সাধিত হয় নাই, সেই দেশে একটা পাবলিক হসপিটালের মধ্যে
দেশের সবচেয়ে বড় হসপিটালগুলির মধ্যে একটা, 3 দিনের মাথায় যখন দেখা যায় যে তার মাস্ক নাই, তার হচ্ছে প্রোটেক্টিভ গিয়ার নাই, অথচ তাকে স্বাস্থ্য সেবা দিতে বলা হবে ডাক্তারকে, নার্সদেরকে, এই ব্যবস্থাগুলি দ্রুততর সময়ের মধ্যে করা দরকার এবং এই সমস্ত বাকওয়াচ বন্ধ করে সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সচেতন করা, যেখানে বাজেট রিঅ্যালোকেশন করা, এগুলো করতে পারলে হয়তো আমরা কম ক্ষতিগ্রস্ত হব। ইতিমধ্যেই আমি মনে করি যে বাংলাদেশ সরকার বহু বিলম্ব করেছে, প্রায় সেকেন্ড ফেজে, 3 ফেজের সেকেন্ড ফেজে আমরা চলে এসেছি। সমাজের মধ্যে এখন সংক্রমণ হওয়া শুরু করার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। দ্রুততর সময়ের মধ্যে এই ব্যবস্থাগুলো করা দরকার। যে ডক্টর মুশতাক হুসাইন, যে অনেকে মনে করেন যে অনেক কিছু প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ বা কথা মালার মধ্যে আসলে সীমাবদ্ধ, কিন্তু কার্যকর ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? এমনিতেই শুধু বাংলাদেশ না, অনেক দেশে সরকারি বিলম্বে শুরু করেছে এবং বাংলাদেশ সেখানটাতে আরও বরং বেশি এগিয়ে বলেছে যে আমাদের সব কিছু আছে, আমরা সব ঠিকঠাক করতে পারবো এবং আমরা অনেক শক্তিমান। এখন অনেকে বলছেন এই জায়গাটা একটা প্রশ্ন, এবং আমরা সরকারের দিক থেকে সবসময় বলি যে উনি সংবিধান লঙ্ঘন করছেন, উনি সংবিধান লঙ্ঘন করছেন। সো জনস্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো সংবিধানের অন্তর্ভুক্ত এবং সেটা এনশিওর করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে এই অভিযোগ কি তোলা যাবে নাকি যে দায়িত্বশীল ব্যক্তিবর্গরাও সংবিধান লঙ্ঘন করছেন? দেখুন, সামগ্রিকভাবে এটা ঠিক যে আমরা একটা সমাজে ব্যাপকভাবে রোগটা ছড়িয়ে পড়া স্থানীয় মহামারী একটা খুবই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের দ্রুত কাজ করা প্রয়োজন। আমি যে বলছি, হ্যাঁ, সমন্বয় করার জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। আরও অনেক দ্রুততার সাথে অনেক গুরুত্ব দিয়ে কাজ করার বিষয় আছে। সেটা নিশ্চয়ই আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে সবাই সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন কিনা, সমস্ত আঙুল একত্র করে আমরা মুষ্টিবদ্ধ করতে পেরেছি কিনা। হাসপাতালে হাজার হাজার লোক যাবে, সেখানে আপনি কত সুরক্ষা দিবেন? অবশ্যই এখনকার যেটা প্রয়োজন সেটাও কিন্তু কোনো কোনো জায়গায় ঘাটতি আছে, এটা ঠিক। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শুনেছি যে এটা 2-3 দিনের মধ্যে হয়তো ঘাটতিটা পূরণ হবে এবং আপৎকালীন ব্যবস্থা আছে। সেক্ষেত্রে জনগণকে প্রতিনিয়ত অবস্থা সম্পর্কে জানাবার জন্য প্রেস ব্রিফিং কিন্তু দরকার। প্রেস ব্রিফিং যিনি করছেন সমগ্র সরকারের পক্ষ থেকে করছেন, যেই প্রতিষ্ঠান থেকে এটা করা হচ্ছে তাদের কর্মীরা জেলা, উপজেলা, শহরনগর সব জায়গায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কাজ করছেন। একটা জায়গায় যদি কোনো খবর আসে যে একটা সন্দেহজনক করোনা-19 রোগী, ল্যাবরেটরি কর্মীরা সেখানে গিয়ে স্যাম্পল সংগ্রহ করেন এবং তার সাথে সাথে এপিডেমিওলজিক্যাল কর্মী, এপিডেমিকের সময় কিন্তু এপিডেমিওলজিক্যাল ইনস্টিটিউট বা কর্মীরা থাকে কেন্দ্রের প্রধান দায়িত্বে তারা থাকে। আমি আগের বেলায় বলছিলাম এই বিষয়ে আমাদের ধারণা সবার সমান নয়, যে এপিডেমিওলজিস্টরা এবং সরকারি প্রতিষ্ঠানের এপিডেমিওলজিস্ট, আমি যেখানে কাজ করি, যখন উপদেষ্টা হিসেবে কাজ করছি, তাদের কোনো নাওয়া খাওয়া ঘুম নেই এবং এখনও কোনো অর্থ সেখানে বরাদ্দ হয়নি। অধিকাংশ অর্থ হচ্ছে বাকিতে তারা কাজ করছেন। যেই সম্পদ আছে স্বাস্থ্য এবং এই এপিডেমিওলজি ইনস্টিটিউট হয়তো ঢাকাতে তারা 150 জন বা বিভিন্ন প্রকল্পে আছে আরও 150, কিন্তু তাদের অংশ হচ্ছে জেলার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা, তাদের ডাক্তাররা, উপজেলা হেলথ কমপ্লেক্সের যে গ্রাম পর্যায়ে বিস্তৃত স্বাস্থ্যকর্মী, তাদের কিন্তু যে আক্রান্ত এলাকায় তারা 24 ঘন্টা কাজ করছেন। কাজে তারা কিন্তু বসে নেই এবং তাদেরকেও প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে টেলিফোনের মাধ্যমে। এবং এই এপিডেমিওলজিক্যাল কেন্দ্র তারা 24 ঘন্টা কল সেন্টার, কন্ট্রোল রুম খোলা রেখে তারা টেলিফোন রিসিভ করছেন। জনগণ এতই উদ্বিগ্ন, আমরা রোগী পাওয়ার পরে এই টেলিফোন লাইনগুলো জাম হয়ে গিয়েছে। আর ছিল আমাদের 4টা টেলিফোন লাইন, সেটা এখন 17টা হয়েছে, তাতেও কাজ হচ্ছে না। তারপরে যে আপনার অপারেশন সেন্টার কি বলে, টেলিফোন অপারেটিং করা হয়েছে যেটা হান্টিং লাইন, সেটাও জাম হয়ে যাচ্ছে, আরও বাড়াতে হচ্ছে। কাজে এটার সাথে তাল রেখে স্বাস্থ্য অধিদপ্তর তারা কাজ করছেন, হাসপাতালে যে দায়িত্ব তিনি কাজ করছেন, রোগ নিয়ন্ত্রণ শাখা কাজ করছেন, আর জেলা হাসপাতালে কাজ করছেন। ঢাকাতে বড় বড় হাসপাতালে যদিও সেখানে রোগী সংখ্যা খুব একটা যাচ্ছে না, কিন্তু সেখানে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে যাচ্ছেন। আর বিশেষায়িত হাসপাতাল যেখানে, সেখানকার ডাক্তাররা রাত দিন কাজ করছেন, যেখানে এই কোভিড-19 রোগীরা ভর্তি আছে। কথা হচ্ছে নিশ্চয়ই যথেষ্ট না। এবং আমি আবারও বলছি যে হাজার হাজার রোগী হবার আগে একে আটকাতে হবে এবং সেই আটকানোর সময় কিন্তু এখনও আছে। সমগ্র সরকার একসাথে আছে আমরা মনে করি
এবং সরকারের যারা শীর্ষ পর্যায়ে তিনিও দৈনন্দিন খবর রাখছেন। সরকারের সমস্ত অংশ যদি যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে নামেন, শুধুমাত্র আমাকে যেন কেউ দোষ দিতে না পারে এতটুকু কাজ করলাম, সেভাবে করলে হবে না। তাকে মনে করতে হবে যেটা আমার কাজ, আমার জীবনের কাজ, আমার পরিবারের জন্য কাজ। সেভাবে যুদ্ধকালীন যদি কাজ করা যায়, এটা আমি এখনও আবারও বলছি, আমরা হাজার হাজার রোগীর সঙ্গে যে কবির বলেছেন কমিউনিটি ট্রান্সমিশন, সেটা হয়তো লক্ষণ দেখা দিচ্ছে, উকি দিচ্ছে, সেটাকে এখনই থামিয়ে দেওয়া যায়। একটা বিরাট অগ্নিকাণ্ডের আগে ছোট ছোট অগ্নি, যেখানে দাবানল সৃষ্টি হওয়ার আগে ছোট ছোট আগুন জ্বলে, সঙ্গে সঙ্গে তাকে পানি দিয়ে বা বালু দিয়ে নিভাতে হয়, নাহলে ছোট ছোট অগ্নিকাণ্ডগুলো একত্র হয়ে বিরাট দাবানল সৃষ্টি করে। আমরা ঠিক তার আগের পর্যায়ে আছি। সেইটার অভিজ্ঞতা আমি বলেছি আমাদের জনস্বাস্থ্য যে কাঠামো সেটার আছে, এবং সেই প্রশিক্ষিত কর্মী আছে, সেই এপিডেমিওলজির বা প্রশিক্ষিত বিশেষজ্ঞ আমাদের আছে। তারা কাজ করছেন, তারা কাজ করতে পারবেন। এখন সবাই মিলে হাত লাগিয়ে করতে হবে। এখানে যেমন কী করা দরকার আমি কিছু বলছি, যে আপনি হয়তো আলোচনায় আসবে। আজকে কবির ভাই ঠিকই বলেছেন যে ঢাকা শহরের যে নিম্ন আয়ের মানুষরা বস্তিতে থাকছেন, ঘনবসতি এলাকা, তাদেরকে গণকমিটি করে তাদেরকে দায়িত্ব দিতে হবে সরকারের পক্ষ থেকে, যে তারা প্রতি ঘরে ঘরে খবর নেবে কে সুস্থ আছে, কে অসুস্থ আছে, কারোর মধ্যে রোগের চিহ্ন আছে কিনা। যদি সেখানে সামাজিক কোয়ারেন্টাইন করতে হয়, তাকে খাবার জোগাতে হবে, সরকারকে দায়িত্ব আছে। এবং পাশের যারা সচ্ছল পরিবার আছে তাদেরও এগিয়ে আসতে হবে। এইভাবে গণকমিটি করে এখনই সমস্ত যে বিশেষ করে যেখানে ঘনবসতি এলাকা সেখানে করতে হবে। যেখানে শ্রমঘন কারখানা আছে, হ্যাঁ কারখানাকে অত্যাবশ্যক, মাছ তৈরি কারখানা আমি বন্ধ করতে পারবো না। যেখানে ওষুধ তৈরি করছে সেটা বন্ধ করতে পারবো। তাহলে যেখানে শ্রমিক অনেক ঘন ঘন যদি থাকে, কারখানাতে 1 মিটার দূরে থাকতে হবে, তাহলে সেই পরিমাণ শ্রমিক রেখে দরকার হলে 3 শিফট কাজ করবে। এবং কারখানাতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, যেমনটি আপনাদের প্রতিষ্ঠানে আমি ঢুকতে গিয়ে সাবান দিয়ে হাত ধুলাম। তার জ্বর মাপার ব্যবস্থা রাখতে হবে। যার জ্বর এবং কাশি হবে তাকে সবেতন ছুটি দিতে হবে, 14 দিন তিনি আলাদা থাকবেন, এবং তার খাবারের ব্যবস্থা করতে হবে। এইভাবে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে কারখানা চালানো যেতে পারে। খাবারের দোকান যেটা বন্ধ করা হচ্ছে, এইটা কিন্তু আমি বলি যে খাবারের দোকান বন্ধ করার প্রয়োজন নাই। খাবার দোকানে যে বসে যারা এটার কাস্টমার, তারা যেন ভিড় না করেন, খাবারটা নিয়ে বাসায় গিয়ে খাবার। এখন বাংলাদেশে অনেক মানুষ, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, তারা কিন্তু বাইরে থেকে খাবার কিনে খান। বাসায় খাবার অনেক সময় তৈরি করা সম্ভব হয় না, কাজে খাবারের দোকান চট করে বন্ধ করা ঠিক হবে না। শুধুমাত্র একটা আউটলেট হিসাবে, ডেলিভারি দোকান হিসেবে সেটা কাজ করতে পারে। গণপরিবহন তো একটা দরিদ্র মানুষের, সীমিত আয়ের লোকদের একটা বাহন, এটা চট করে বন্ধ করা যাবে না। কিন্তু গণপরিবহনে উঠবার সময়, গণপরিবহন থেকে ট্রিপ শেষ করবে সেই বাস বা সেই ট্রেনটাকে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং গণপরিবহনে উঠবার সময় যাত্রীকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। যার জ্বর থাকবে তিনি গণপরিবহনে যাত্রা করবেন না, সেই জ্বর মাপার ব্যবস্থা থাকতে হবে, আপনাদের প্রতিষ্ঠানে যেরকম ব্যবস্থা আছে। এইভাবে গণপরিবহনে বিআরটিসির সমস্ত বাসগুলো যেন এই গণপরিবহনের যে ভিড়টা কমাতে পারে সেগুলো দিতে হবে। এবং বিকল্প যানবাহন তৈরি করতে হবে, যেগুলো ছোট ছোট যানবাহন তো আমাদের আছে, সেগুলো যেন নিরাপদে চলতে পারে, একসঙ্গে অনেক মানুষ উঠবে না। সেইভাবে ব্যবস্থা করে এই অত্যাবশ্যকীয় যানবাহন, অত্যাবশ্যকীয় জমায়েত, সেগুলো আমরা কীভাবে নিরাপদ করতে পারি, এবং যেগুলো বাদ দিলে চলে সেগুলোকে বন্ধ করে স্বেচ্ছা কোয়ারেন্টাইন রেখে আমাদের সারা দেশটাকে বিভিন্ন ব্লকে ভাগ করে এক জায়গার রোগ যেন আরেক জায়গায় ট্রান্সফার না হয়, সেই রোগ চলাচলের রাস্তাটা বন্ধ করতে হবে। ছোট ছোট ভাগ করতে পারি এবং কমিউনিটিকেই দায়িত্ব যদি আমরা দেই, নিশ্চয়ই আমরা এখনো সময় আছে, সেটা আমরা সেই মহামারী আমরা ঠেকাতে পারবো। Nicolo, economist Marcel Alexandrovich said that Italy will be Europe's canary in the coal mine for the post-COVID economy. How will you explain this? I mean, it's not the nicest metaphor for my counter, but somehow I see what he means. I would say that yes, we're probably ahead 2 weeks vis-a-vis France and the UK, 1 week vis-a-vis Spain. Reality is that what will happen to Italy will happen to every country in Europe, for good or bad. So the only thing that I could invite European leaders and citizens to do is to learn from our own mistakes. Everybody now is criticizing the government for not having acted faster in my own country, for not having closed schools earlier, stopped the football league, or even shut down the economic activity upon which the debate is already open.
Reality is that we could not see what was lying ahead of us, but other countries can. So for everyone out there still thinking that, yes, maybe it's too big of a mess we're making for something we can keep under control with somehow mild measures, we can't. So in this sense, they can learn from our own mistakes and see what happens if you do not shut down normal life immediately. And according to Reuters, markets have suffered losses unseen since 2008 financial crisis. Tourism and airlines have been particularly battered. Do you think it will bring a curse for the national economy in the long run? In the short to medium run, for sure. In the long run, crisis, as always, can be an opportunity also to reflect on what were the distortions of our own world. We knew that climate change is definitely going to damage and bring very long-term damages to our countries, to our continents, but we're not acting fast. There was nothing we could do. And then all of a sudden we see pollution levels going down. So is there a way that we can use this crisis to learn and reinvent our way of living in a more sustainable way for the planet? Is there a way that we can use somehow all this bad news to understand how we can offer a coordinated response to the next crisis? It's about building the concept of anti-fragility. A couple of months ago in the US, they ran an exercise, a simulation about what would happen in case of a pandemic. And it was incredibly close to what's happening now. Yet nobody listened. Yet Trump was still denying it. And so this means that we need to raise our own level of attention for the next one and make sure that next time we are more coordinated in international actions, as well as we can change towards a more sustainable lifestyle. All this, I mean, given how easy it is to work from home, can we really think smartly about how we are working, about how and what we eat, about how much do we put in common in Europe about our fiscal policy, economic policy, political leadership, if you wish. Again, it's a time of reflection in the long term. In the medium term, for sure, we will have tough times. In the long run, if we manage to learn, we could probably come out of this as an even better humanity and an even better union. Stay with us. Mr. Nurul Kabir, এই যে সরকারও কথা শুনছে না বিভিন্ন দেশগুলোর, তাদের রিয়্যাক্ট করতে তারা প্রচেষ্টা, নাগরিকরাও কিন্তু একটা সচেতন সজাগ। আমরা দেখি আমাদের এখানে এই করোনার সময় প্রচুর রকমের আয়োজন হলো, প্রচুর সভা সমাবেশ এখনও হয়ে চলেছে। কোনো মন্ত্রীকে দেখছি সংবাদ মাধ্যমের সঙ্গে করোনা নিয়ে কথা বলছেন, পেছনে 37 জন দাঁড়িয়ে আছেন। তো আমরা এখনও দেখছি যে মসজিদগুলোতে যদিও বলা হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে নানান ধর্মীয় অনুষ্ঠান করবার ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠান করবার ক্ষেত্রে, কিন্তু সেগুলো কেউ মানছেন না, মানে মানতে চাইছেন না। মানে এই সমস্যার সমাধান এখানে সমস্যা আমি প্রথমেই বলেছি যে সরকারের প্রথম ফেইলিউরটা হচ্ছে যে এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেইখান থেকে আমাদের বাঁচাবার চেষ্টা করতে হবে। এই মেসেজটা দেওয়া ছিল গুরুত্বপূর্ণ। তার বদলে সরকার তো বলেইছে যে এটা তেমন কোনো রোগই না, সরকারের একাধিক মন্ত্রী এবং এই রোগের থেকে তারা অনেক বেশি শক্তিমান। ফলে সরকার যখন এরকম একটা মেসেজ দেয়, তখন সাধারণভাবে মানুষ খুব বেশি সতর্ক হওয়ার কোনো কারণ বোধ করে না, বিশেষত বাংলাদেশের মতো মানুষের যেখানে এমনি ঘনবস্তিপূর্ণ, লিটারেসি রেট কম, ধরেন নিউজ পত্রপত্রিকার এখনই পর সার্কুলেশন কত মানুষ এগুলো পড়ে। আচ্ছা, এই যে তারপরে যেটা অনলাইন যারা আছে সেটা তাদের বাংলাদেশের কম্পিউটারের সংখ্যা কত এখনো পর্যন্ত, পুরো সেট বা টেলিফোনের সংখ্যা কত, সেখানে সবাই এগুলি যে দেখবে আর সব অনলাইন মাধ্যমগুলি যে ঠিক মতন জেনে শুনে তার সেই পরিমাণ অথেন্টিসিটি চেক করার যে রিসোর্সেস সেগুলো আছে তা তো নয়। এইরকম কেসে পাবলিক মিডিয়া ব্যবহার করে সরকারকেই আপনার প্যানিক হওয়া যেমন ঠিক না, ওইটা সরকারকে দেখতে হয়, বা সমাজে যারাই দায়িত্ববান তাদেরকেই সতর্ক থাকতে হয়। আবার একটা বড় বিপদ সম্পর্কে অন্ধকারে রেখে দেওয়া আরেকটা অপরাধ। এই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার দেখুন, আপনি সভা সমাবেশের কথা বলেছেন, আপনি নিজেই বললেন, আমি সেদিনও দেখলাম স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিব করছেন,
আপনার Press briefing। প্রেস ব্রিফিং করছেন, গিজ গিজ করে দাঁড়িয়ে আছেন। তাহলে এইটা যদি স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স এইরকম করে দাঁড়িয়ে থাকে, তাহলে যেই ইমাম সাহেব বলে যে মসজিদে জুম্মার নামাজ পড়লে কোনো ঝুঁকি নাই, তার তো আর একটা স্পিরিচুয়াল জোর আছে, সে মনে করে, তা বিশ্বাস। তা আপনি তাকে কিভাবে, কোন যুক্তিতে না করবেন? যাই হোক, এই মন্ত্রী সাহেবরা কিংবা সচিব সাহেবরা বা তার আশপাশের লোক অনেক বিত্তবান লোক, ডাক্তার, কবিরাজ, খাদ্য হলো ব্যবস্থা, তার কোনো অসুবিধা নাই। গরিব মানুষকে, যে ধর্মপরায়ণ লোকদেরকে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, তারা, আমি ধর্মের ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু এই জায়গাটা নিয়ে গত কয়েকদিন ধরে একটা মসজিদে নামাজ পড়া কিংবা না পড়া নিয়ে, কিংবা ওয়াজ মাহফিল করা কিংবা না করা নিয়ে একটা সমাজে বিতর্কের তৈরি হয়েছে। সবাই, সরকার বললেও, সরকার বুঝিয়ে সুঝিয়ে এখন বললেও তা সবাই বুঝতে পারছেন বলে এখনো মনে হচ্ছে না। এর জন্য কিছু ধর্মপরায়ণ ব্যক্তিদের মধ্যে কিছু ধর্মান্ধ আছেন, হ্যাঁ, যারা ধর্মের বিধান ঠিক মতো মানছেন বলে আমার মনে হয় না। এ কারণে যে আল্লাহ সবাইকে রক্ষা করবেন, ভালো কথা, কিন্তু এরকম বহু হাদিস আমি কোট করতে পারবো, সেটা যদি আপনি একসময় আয়োজন করেন একজন আলেম সাহেবের সঙ্গে, যেখানে সবসময় বলা হচ্ছে আল্লাহ নবী, ইসলামের নবী বলেছেন যে তোমরা সতর্ক হও। আপনি লক্ষ্য করুন যে একটা দেশে, এটা আরব আমিরাতসে বোধ হয়, আজানের সঙ্গে যে আমাদের এত সব বছর ধরে যে আজানের টেক্সট ছিল, সেইটার সঙ্গে আরেকটা সর্বশেষ একটা হলো ডাক, একটা আহ্বান যুক্ত করে তারা এখন বলছে যে আল সালাতু ফি, কি বলে যে বুকিম, তোমরা নামাজটা ঘরে বসে পড়ো। তাদেরকে নামাজ পড়তে, ইবাদত করতে কাউকে নিষেধ করছে না। কিন্তু যেহেতু এই রোগটা সংক্রামক, যেহেতু অনিচ্ছা সত্য, অজানা সত্য একজনের থেকে আরেকজন হতে পারে, পৃথিবীর অনেক দেশে, মুসলিম দেশই তো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছে, সাময়িকভাবে, হয়েছে। চার্চ, গির্জা এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ধর্মীয় সেইখানে মানুষকে এটা ভালো করে বোঝাতে হবে এবং এনফোর্স করতে হবে। সাধারণ মানুষ বুঝাইলে বুঝবে না, এইটা মনে করার আমার কোনো কারণ নাই। কিছু লোক বিভ্রান্তিমূলক, ওই মন্ত্রীরা যেমন একভাবে বিভ্রান্ত করেছে, আর কিছু লোক হলো ধর্মের নামে বিভ্রান্ত করছে, তাদেরকে এনফোর্স করা দরকার সরকারের দিক থেকে, যে না, যেটা জনস্বাস্থ্যের জন্য ভালো সেটাই করতে হবে। আরেকটা, যে ধরুন আমাদের বন্ধু ইটালির প্রশ্নে যে লং টার্ম কতগুলো সমস্যার কথা বলেছে, একদিকে যেমন সবার সব কাজ থাকা ঠিক না, একদিকে যেমন ইমার্জেন্সি সিচুয়েশনটা দেখার জন্য এক্সপার্ট, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, তাদের দেখা দরকার। অ্যাডভান্স প্ল্যানিংও করার জন্য বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা বুঝবার জন্য বিরাট পণ্ডিত হওয়ার দরকার নেই। বাংলাদেশের অর্থনীতির প্রধান 3 ভিত্তি হচ্ছে একটা গার্মেন্টস সেক্টর, আর রেমিটেন্স, আর হচ্ছে কৃষি। এখনও জিডিপি 20% মতো এখান থেকে আসে। অর্থাৎ লক্ষ্য করুন, বাংলাদেশের ইকোনমির যে 3টা প্রধান ভিত্তি, আরও আছে, বাট প্রধান ভিত্তি, এর উৎস কিন্তু এইটা শক্তিমান করে রাখার 3টাই গরিব মানুষ। এই যে আমাদের কয়েকদিন আগে দেখলাম যে একটু স্যাটায়ার করে বললেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যে বিদেশ থেকে আসার পর আমাদের এই শ্রমিকরা, মাইগ্রেন্টসরা নওয়াবজাদা হয়ে যান। এই কথা বলে অত্যন্ত আপত্তিকর কথা। আপনার অর্থনীতির, অর্থাৎ আপনার আমার স্যুটের, এগুলো সব বিদেশি কাপড়, ওই যে ফরেন এক্সচেঞ্জ যেখান থেকে আসে, এরাই সরবরাহ করে। তারা বিমানবন্দরে কথা মানেন নাই, রাগান্বিত হয়েছেন এ কারণে না যে তার প্রোটোকলটা মানতে রাজি ছিল না, এ কারণে যে তার সুব্যবস্থা ছিল না, বিশৃঙ্খলা ছিল। তো সেইটার যদি রিয়্যাক্ট করে, এত লম্বা জার্নি করে সেই আপনার ব্যবস্থাপনার, সঠিক ব্যবস্থাপনার অভাবে তারকে নওয়াবজাদা বলে তিরস্কার করবেন না করে, এই যেই শ্রমিকরা এসে পড়লেন, যাদের কাছ থেকে বাংলাদেশের অর্থনীতির এক বিরাটভাবে সহযোগিতা হয়, তাদেরকে আবার আপন জায়গায় ফিরে গিয়ে কাজ করবার জন্য ডিপ্লোম্যাটিক লেভেলে কর্মসংস্থানগুলি আবার সেখানে ফেরত পাবার জন্য এখন থেকে কিন্তু নেগোসিয়েশন শুরু করা দরকার। গার্মেন্টস সেক্টরের কথা আমি আগেই বলেছি, যেই সমস্ত ব্যবসা লস করছে সেটা বায়ারদের সঙ্গে নেগোসিয়েশন প্রসেস এখন শুরু করা উচিত। এবং কৃষিতেও কিন্তু এক ধরনের সমস্যা তৈরি করবে, তার জন্য কি ভর্তুকি দিতে হবে কি হবে না, এখন থেকে কিন্তু প্ল্যান করা দরকার। আর আপনি যে কথা বলেছেন, মানুষ মানছে না, সচেতনতার অভাবে আছে। আমি আগেই বলেছি, এই সরকারের
উদ্যোগহীনতার কারণ আছে, আরও বোঝাইতে হবে, মিডিয়াগুলিকে ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা মুশতাক ভাই বলেছেন যে আমার ছোট্ট একটা অবজারভেশন আছে এই ব্যাপারে। স্বাস্থ্য কর্মকর্তারা কাজ করছেন, এটা তো বটে, রাত দিন পরিশ্রম করছিল সত্যই, কিন্তু উপজেলা লেভেলে হসপিটালগুলি যদি কিট না থাকে, পরীক্ষা করে ওষুধ না থাকে, পর্যাপ্ত ডাক্তার না থাকে, আর সেই সময় যদি সারা দেশে এরকম একটা মহামারী তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে যে কতজন ডাক্তার আছেন তারা কি শুধু শুভেচ্ছা দিয়ে ভালো করতে পারবেন? এটা তো শুভেচ্ছার উপর নির্ভর করে না। ফলে এই যে উন্নয়নের কথা বলছে, আমাদের এখনো পর্যন্ত কয়টা কিট আছে এখন সংখ্যা পর্যন্ত সবাই মানুষ জানে। যদিও প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল যে তাদের পর্যাপ্ত কিট আছে, এই পর্যাপ্ততার অর্থ হচ্ছে মুশতাক ভাই, অর্থাৎ এটা তারা ভিজুয়ালাইজ করতে পারেনি যে দ্বিতীয় পর্যায়ে আমরা যেতে পারি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কয়েকশো বা কয়েক হাজার কিট থাকতে হয়, 18 কোটি দেশের মানুষের জন্য যদি সংক্রামক বাড়তি থাকে কি পরিমাণ লাগবে তার প্রস্তুতি ছিল না, এইটার ব্যবস্থা করা উচিত। দ্বিতীয় আরেকটা কথা বলে এই পর্বে আমি শেষ করতে চাই যে সব কিছু আবার সরকার করতে পারে না। এই যে হোর্ডিং, আমরা যদি গড়ে 4টা বা 5-6 জন করে একটা পরিবারের সংখ্যা ধরি, গড়ে 18 কোটি লোক, আমার ধারণা সরকার 16 কোটি বলে, হ্যাঁ আচ্ছা, তাদের স্ট্যাটিস্টিক্সের যখন যেটা দরকার ওইভাবে তৈরি করে বলে, তার বিশ্বাসযোগ্যতা নাই। ইন্ডিয়া তো নাই, ওই যে সুব্রমণিয়াম জিডিপি রেট নিয়ে কথা বলেছে, এখানেও জিডিপির হিসাবের মধ্যে গড়মিল আছে, গজামিল আছে কাগজের পত্রের মধ্যে। 4.5 কোটি পরিবার, প্রত্যেকে যদি এর মধ্যে ধরেন সবার ক্ষমতাই নেই গরিব মানুষের, 1 কোটি পরিবারও যদি আপনার তার প্রয়োজনে যা দরকার 1 সপ্তাহে বা 1 মাসে তার চাইতে বেশি হোর্ডিং করে, তাহলে তো মজুত করে যদি, তাতে তো দেশে খাদ্য সংকট দেখা দিবে। ফলে এই সময়টা আপনার স্বার্থপরতা বাদ দিয়ে একটা জাতীয় দুর্যোগ মোকাবেলা করায়, যার যেখান থেকে যেটুকু করার আছে করা দরকার। আমরা আসলেই একটা ঝুঁকির মধ্যে পড়েছি, এর সবার বোঝা দরকার। ডক্টর সাইন, আর কোনো পরামর্শ বিশেষ করে নাগরিকদের জন্য যাদেরকে আপনারা কোয়ারেন্টাইনে থাকতে বলছেন বা কেউ স্বেচ্ছায় আছেন বাড়িতে বসে, তাদের জন্য কোনো পরামর্শ? বিষয়টি কিন্তু খুব একটা পরিষ্কার নয় যে কোন অবস্থায় কে বুঝবে তার কি অবস্থা, সে কোথায় নক করবে এবং নিজের দিক থেকে কি করণীয় আছে। হ্যাঁ, আমি একটা কোয়ারেন্টাইন নিয়ে, এটা অবশ্য ইংরেজি শব্দ, ব্যাপকভাবে এবারই প্রথম প্রচলিত হয়েছে। এটা বাংলা কিন্তু আরো কঠিন। আমরা আলাপ করছিলাম যারা রোগতত্ত্ববিদ আছি, কাজ করছি, কোয়ারেন্টাইন এবং আইসোলেশন দুটো আলাদা। আইসোলেশনও আলাদা করে রাখা, কোয়ারেন্টাইনও আলাদা করে রাখা। বাংলা এরকম প্রচলিত কিন্তু বাংলা নেই। কাজে ভেবেছি যে হাসপাতাল কথাটা ইংরেজি, এটা চালু হয়ে গিয়েছে, টেবিল চেয়ার ইংরেজি চালু হয়ে গিয়েছে, এটাও চালু হয়ে গেলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। যারা বিদেশ থেকে এসছেন, এখন বলা হচ্ছে বিদেশ যেই দেশ থেকেই আসুক তারাই সবগুলো করোনা আক্রান্ত। তিনি যেই মুহূর্তে, বিশেষ করে যারা পাশ্চাত্য দেশ থেকে আসছে, ইউরোপ থেকে আসছেন বা যুক্তরাষ্ট্র, কানাডা, আমেরিকা থেকে আসছেন, তারা বলছে যে আমরা তো বিমানবন্দরে চেক করে এসেছি, আমাদের কোনো ভাইরাস নেই বা তার জ্বর নেই, জ্বর তাপমাত্রা পরীক্ষা করা হয়, আমি কেন বাংলাদেশে এসে আমি আবার 14 দিন আটকে থাকব। এই বিষয়টা আমি খুব দুঃখিত যে যারা মধ্যপ্রাচ্য থেকে আসে তারা হয়তো এই বিষয়ে সচেতন না থাকলে, ভাষার একটা বড় ব্যারিয়ার আছে, তার ইংরেজি ভাষা দেশ থেকে আসছে বা ইউরোপিয়ান যে ভাষা তারা সেখানে কাজও করে, বুদ্ধিভিত্তিক কাজ করে, যে তিনি যেই মুহূর্তে জ্বর নেই বলছেন সেই মুহূর্তে তার দেহে ভাইরাস থাকতে পারে সুপ্ত অবস্থায়। কাজে সেই সুপ্ত অবস্থায় ভাইরাসটা 14 দিনের মাথায় সর্বোচ্চ প্রকাশ পেতে পারে, অথবা তিনি সেই মুহূর্তে ভাইরাস মুক্ত থাকতে পারেন, তিনি বিমানবন্দরে ছিলেন ওই দেশের, সেখানে নানা জাতির লোক আছে, তার দ্বারা আক্রান্ত হতে পারেন নীরবে, বিমানে হতে পারেন, ট্রানজিটে হতে পারেন, আবার বিমানে উঠেছেন। কাজেই তার যে আবার নতুন করে 14 দিনে কোয়ারেন্টাইন করতে হবে, এই বিষয়টা তাদের না থাকার কারণে আমি খুবই দুঃখিত যে তারা এই বিষয়টি পাশ্চাত্য দেশে, ইউরোপের দেশের থেকে তারা ধারণা নেননি। বরঞ্চ আমরা যখন এটা জোর করে করতে গেছি স্বাস্থ্যকর্মীরা তারা উত্তেজিত হয়ে উঠেছেন। এবং কবির ভাই, আমি বিনয়ের সঙ্গে বলবো যে এই আশকোনা অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্রে ভেতর দিকে তাদের যেখানে থাকার কথা বিছানা পাতা হয়েছে, সেখানে তাদের খাবার পানি সবই ছিল, এবং সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সামরিক বাহিনীর সদস্যরা এসেছিল। তারা বলেছে সবাই মিলে যে আমরা যদি ভেতরে গিয়ে খাবার গ্রহণ করি, বাইরে থেকে তালা মেরে দেবে, আমরা এটা মানি না, আমরা বাইরে চলে যাব। এটা একটা সংঘবদ্ধ প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে আরও উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত বলেছে যে এটা নিয়ে সিন ক্রিয়েট হচ্ছে, এটা টেলিভিশনে লাইভে দেখাচ্ছে, বাচ্চারা কাদাকাটি করছে,
এটা এদেরকে নাম ঠিকানা রেখে, এদের টেলিফোন নাম্বার রেখে স্থানীয় প্রশাসনের কাছে সেই ঠিকানাগুলো দিয়ে সরকারি নিরাপত্তা পুলিশ পাহারা দিয়ে তাদের যার যার জেলায় যেতে চায় বা ঢাকায় সেখানে পৌঁছে দাও, এবং সেটা কিন্তু ইয়ে করা হচ্ছে, তদারক বা দেখভাল করা হচ্ছে। এবং আমি যতদূর জানি তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কোভিড পজিটিভ রোগী কিন্তু পাওয়া যায়নি। যারা আগে এসছে তারা আরো বেশি মানে নিয়ম কানুন মানছেন না, সেই বিষয়টা আছে। এখন আমি যেটা সুনির্দিষ্ট করে বলতে চাচ্ছি যে আমরা এখন কিভাবে বাঁচবো, যে আমরা দেখছি যে করোনা আসছে, একটা মহামারীপূর্ণ অবস্থা, ঠিক তার আগের পর্যায়ে আছি। কবির ভাইয়ের সঙ্গে পুরো একমত, আমার রোগতত্ত্ববিদ্যা তাই বলছি। সেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে আমরা কিভাবে সুরক্ষা নেব, সমাজে ছড়িয়ে পড়ার আগে এই অভ্যাসগুলো করার জন্য বারবার বলছি, সাবান দিয়ে ঘন ঘন হাত দিতে হবে, হাঁচি কাশি ঢেকে দিতে হবে, আমরা হাত মেলাবো না। এই হাতের মাধ্যমে কিন্তু ভাইরাস আমার নাক মুখ চোখে যদি সংক্রমিত হয় আমি আক্রান্ত হব। এটাই কিন্তু একমাত্র পথ। ভাইরাস কিন্তু রক্তের মধ্যে যায় না, আমার নাক চোখ মুখ এটার মধ্যে দিয়ে আমার হাতে, এইটুকুই নিরাপদ রাখতে হবে। যে আমার নোংরা হাত দিয়ে যখন তখন নাক মুখ চোখ ধরবো না, এবং আমি সময় পেলেই হাতটাকে পরিষ্কার রাখবো। আমি আমার কাশি থেকে বা অন্যের কাশি থেকে ভাইরাস ছড়াতে পারে সেটা আমি ঢেকে দেবো যেন এটা মানুষের মধ্যে না ছড়ায়। তারপরে যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যারা আগে বাতাসও তো ছড়ায় কিছুটা, বাতাসে খুব বেশি থাকে না, এই ভাইরাসটা একটু ভারী, আমি যেখানে কাশি দেবো এটা নিচে পড়ে যাবে। ওই যে একটা শুনি যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বাতাসে থাকি, এটার গবেষণায় কেউ কেউ করছেন, এটার বিপরীত কথাও আছে। যে গবেষণা যেটা মানে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি সেই কথাগুলো আমরা জনগণের সামনে বলে বিভ্রান্ত করি না। আচ্ছা, তারপরে সামাজিক পর্যায়ে যেটা আমি বলেছি, গণ কমিটি করে কোয়ারেন্টিনে যাদের থাকার কথা সেই কোয়ারেন্টিন থাকার তাদের সহযোগিতা করতে হবে। এখানে অবশ্য কোনো রকম মানে তার করা, মানে তাদেরকে ভিক্টিমাইজ করা বা তাদেরকে চিহ্নিত করা যে অমুক দেশ থেকে আসছে তোমরাই দায়ী, এটা একটা প্রাকৃতিক ভাইরাস। ভাইরাসটা আসতেই আমাদের দেশে এসছে। এখন যারা ভাইরাস আক্রান্ত তাদেরকে খুব সম্মানের সঙ্গে নিরাপত্তার সঙ্গে বিবেচনা করতে হবে। যারা কোয়ারেন্টিনে আছেন তাদেরকেও বিবেচনা করতে হবে সম্মানের সাথে, কারণ তারা যদি সমাজে হেয় প্রতিপন্ন হন, একঘরে হন, তারা কিন্তু পরিচয় লুকিয়ে এমন জায়গায় চলে যাবেন আমরা খুঁজে পাবো না। আমাদের অলক্ষ্যে তারা ভাইরাস ছড়াতে থাকবে। কাজে তারা সমাজের মধ্যে থেকেই যেন নিরাপদে তারা কোয়ারেন্টিন পার করতে পারে সেটা দেখতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে সমগ্র জনগণকে উদ্বুদ্ধ করে আগামী যে বিপদের সম্ভাবনা সেটাকে মোকাবেলা করবার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে তারা যেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে এই সিরিয়াস, যেটা কবির ভাই বলেছে সেটা যদি প্রমাণ করেন, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে দেখেছি আমরা একটা সহনীয় মোকাবেলা করতে পেরেছি, এটাকেও আমরা মোকাবেলা করতে পারবো। Nicolo, coronavirus, it seems that coronavirus is likely to push the global economy into recession. So the unemployment rate will be increased worldwide. Inflation is knocking on the door. Prices of daily commodities are on the rise. Government expenditures are also increasing. How long it will take to be normal? What do you think? So, any guess? I wish I had a crystal ball. I mean, for sure. Let's look ahead at what's happening to the countries that are somewhat recovering, right? So we see that Hong Kong and Singapore have it more or less under control, and China is reopening some of its economic production. What we can see already is that if now you want to go back to Hong Kong or go to Hong Kong, you need to spend a couple of weeks in isolation. So these short-term business trips at the moment that are somehow the lymph of the world economy will be cancelled even as countries get out of the epidemics. So my sense is that for at least 1 year, if not 15 months, things will be tough. Then I'm not a scientist. I do not know how long it will take for a vaccine to develop. But at least Trump has declared that they're waiting for a recession. The same thing is true in Europe. Global economic growth, according to the latest OECD forecast, will be still positive 1.5%, but as we know, this is very little. So I would say that to go back to normal or to bounce back, I would say 12 to 18 months. 12 to 18 months. To start bouncing back. So, Mr. Nurul Kabir, একেবারে শেষ প্রান্ত আমার দুটো কথা বলবার আছে। এবং আমি একটু শুনতে চাইবো যেটা আপনার কাছ থেকে, যে এটার অর্থনৈতিক প্রভাব, এবং অর্থনীতি তো মানুষের জীবনকে ঠিক রোগ ব্যাধি যেরকম স্পর্শ করে সেরকম ভাবেই করবে। সো গ্লোবাল পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বা বিভিন্ন দেশে দেশে
কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? কেউ কেউ যেমন এখনই বলতে শুরু করেছেন যে করোনার প্রভাব দেশে দেশে পলিটিক্যাল রেজিমগুলোকে শুধু প্রশ্নবিদ্ধই করবে না এবং বড় ধরনের হুমকির মধ্যেও ঠেলে দিতে পারেন। কারো কারো ধারণা যে 2020 সালে যেসব নির্বাচন হবার কথা রয়েছে সেসব নির্বাচন যদি হয় 2020-এ বা 21-এর শুরুর দিকে, নির্বাচনের মধ্য দিয়ে হয়তো অনেককে বিদায় নিতে হবে এবং অনেকে গণরোষের মুখে পড়তে হবে অনেক সরকারকে, যেহেতু তারা জনগণের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং সেটি করে তাতে করে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত অগণতান্ত্রিক ঘটনার প্রক্রিয়ার মধ্যে ঘটতে পারে। প্রশ্ন হচ্ছে যে ভাইরাসটা নতুন, এর আগে পৃথিবীর এই পার্টিকুলার ভাইরাস সম্পর্কে ধারণা ছিল না, ফলে বিভিন্ন কোনো দেশের সরকারের আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও যে জিনিসটা কী পরিমাণে যাবে, কোথায় যাবে, প্রথম দিকে যেটা বুঝতে পারে নাই। এটা অর্থাৎ কিছু ভুল আছে বিভিন্ন সরকারের, বিভিন্ন দেশের, যেটা অনিচ্ছাকৃত, কিছু ভুল আছে বা যেটা অন্যায়ের পর্যায়ে পড়ে। যেমন 1 মাস 2 মাস চলে যাওয়ার পরও চীনে, ইটালিতে, জার্মানিতে, স্পেনে বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যারা যে সমস্ত পৃথিবীর যে সমস্ত সরকার বলেছে যেগুলি কোনো সমস্যা না, বাংলাদেশ সরকার ডিনায়াল সিনড্রোমের মধ্যে যারা ছিল, তাদের আপন দেশে মানুষ যদি সুযোগ পায় তাদেরকে তো ক্ষমতা থেকে বিতাড়িত করবে, যদি সুযোগ পায় সেটা করবে। এটা রাজনৈতিক দিক। বাংলাদেশের দিক থেকে দুটো সুস্পষ্ট উপলব্ধি আমার যেটা শেয়ার করতে পারি, আমি এটা একবার সঠিকভাবে কথা নয়, উই আর নট এক্সপার্টস। প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা বড় দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছি, বোধহয় কয়েক স্তর এগিয়ে গেছে। এইটার জন্য এই দুর্যোগটা শুধু যে জীবন বাঁচানোর ব্যাপার অনেকের, শুধু তাই নয়, এটার যেহেতু আরও নানান ধরনের ফলাফল আছে, তার মধ্যে একটা বড় হচ্ছে অর্থনৈতিক। অর্থাৎ এখন থেকে যদি সেটা ঠিক করতে না পারে, বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ইন্টিগ্রেটেড হয়েছে, সংযুক্ত আছে। ফলে ওই সমস্ত দেশে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতির কিছু প্রভাব এই দেশে পড়বে। আবার আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তাকে পুষিয়ে উঠতে হলেও তাদের সহযোগিতা লাগবে। এইটা একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম পরিকল্পনার মধ্যে রেখে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এবং মানুষের ব্যবহার করা দরকার। প্যানিক হওয়ার যেমন দরকার নাই, তেমনি ডিনায়াল সিনড্রোমে যাওয়ার দরকার নাই। এখানে প্রত্যেকের দায়িত্ব আছে, পেশেন্টের দায়িত্ব আছে, নিজের সমাজের দায়িত্ব আছে, সবচেয়ে বেশি দায়িত্ব সরকারের, কারণ মানুষের যে রিসোর্সেস তার কন্ট্রোল করে সরকার, এবং বড় প্রাইভেট সেক্টরের ব্যাপার আছে, মিডিয়ার দরকার আছে ভূমিকা পালনের। সবাই মিলে করতে পারলে হয়তো একটা ইতিমধ্যে কিছু ক্ষতি হয়ে গেছে, তারপর সেই ক্ষতি পুষিয়ে আমরা হয়তো এটা সফলভাবে মোকাবেলা করতে পারবো, অন্তত ক্ষতির পরিমাণ কমিয়ে দিতে পারবো বলে মনে করি। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির এবং ডক্টর মুশতাক হুসাইন। নিকোলো আন্দ্রিউলা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর জয়েনিং আস ফ্রম ইতালি। স্টে সেফ। দর্শক, আমরা কথা বলছিলাম করোনা ভাইরাস এবং তার প্রভাব নিয়ে। আমার অতিথিরা একমত যে এটি শুধু এখন আর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রভাব অনেক অনেক নেতিবাচক হবে, গোটা বিশ্বজুড়ে হবে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল বা কম উন্নত দেশগুলো আরও বেশি সংকটের মধ্যে পড়বে, যারা বিশ্বের বড় বড় অর্থনীতির সঙ্গে নানাভাবে যুক্ত এবং নিজেরা নিজেদের সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতেও অনেক ক্ষেত্রেই বা শাসনের দুর্বলতার কারণে সম্ভব হচ্ছে না। কাজে এই জায়গাটাতে সকলেরই একমত যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নানান পদক্ষেপ, পরিকল্পনা এখনই নেওয়া উচিত এবং পরিকল্পনার মধ্যে আবার সীমাবদ্ধ থাকলে চলবে না, সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। শুধুমাত্র কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ না থেকে, কারণ কাজের চেয়ে কথা অনেক বেশি হচ্ছে এবং সেটি অনেক ক্ষেত্রে মানুষকে আহতও করছে এবং মানুষকে দূরে ঠেলে দিচ্ছে, সেটিও আমাদের কর্তা ব্যক্তিদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।